আচ্ছা 37 দেখতে পাচ্ছ। আচ্ছা দেখো 37 দাঁড়িয়ে কী কোশ্চেন বলা আছে, কী বলা আছে না, একটি 3 মোলার HCl দ্রবণ আমাকে প্রস্তুত করতে হবে। এই জন্য কী বলেছে, 2 মোলার এবং 6 মোলার HCl দ্রবণ দুটিকে কী অনুপাতে মেশাতে হবে। হ্যাঁ, ধরতে বলেছে যে মিশ্রণের ফলে আয়তনে কোনো পরিবর্তন ঘটে না। এটার মানে কি, এটার মানে হচ্ছে তোমাকে ধরো দুটো দ্রবণ দেওয়া, দুটো দ্রবণ তুমি মিশেছো, একটা 4 ml আর একটা 6 ml, তাহলে 4 আর 6 10 ml হয়। তাহলে বলছে এই এদেরকে মেশানোর ফলে আয়তন 10 ml হবে। এটা বেড়ে করে 11 বা বেড়ে করে কমে করে 9 হবে না, ঠিক আছে। তাহলে এটা আমি কী করে করবো দেখো, তাহলে আমি ধরে নিলাম যে দুটো 2 নর্মাল এবং 6 মোলারের যে দ্রবণ আমি ধরে নিচ্ছি। তাহলে এটা কীভাবে করবো দেখো, তাহলে এটা আমি ধরে নিচ্ছি যে তাহলে 26-এরটা দেখো, তো এটা নাম্বার ছিল 37-এরটা। তাহলে কীভাবে করছি দেখো, আমি ধরে নিচ্ছি যে 2 মোলারের দ্রবণটাকে আমার নিয়েছি V1 লিটার, ঠিক আছে, এটা নিয়েছি V1 লিটার। আর 6 মোলারের যে HCl দ্রবণটা ছিল ওটা আমি ধরেছি ধরো V2 লিটার। তাহলে এখন দ্রবণটির মোট আয়তন কত হয়ে গেছে, তাহলে মোট আয়তনটা কত হয়ে গেছে, মোট ভলিউম এখন হয়েছে কিন্তু আমার তাহলে V1 প্লাস V2 লিটার। এটা কিন্তু দ্রবণের এখন মোট আয়তন। এই দ্রবণটার স্ট্রেংথ কত হবে বলেছে, 3 মোলার হবে, তাই তো। তাহলে এক্ষেত্রে আয়তন এবং গাঢ়ত্বের গুণফলটা কত পাচ্ছি, তাহলে এখানে আয়তনের এবং গাঢ়ত্বের গুণফল এক্ষেত্রে পাবো কোনটা, তাহলে দেখো V1 প্লাস V2 ইন্টু এর গাঢ়ত্ব কত হবে বলেছিল 3 মোলার, তাহলে আয়তন ইন্টু গাঢ়ত্বের গুণফল, তাহলে V ইন্টু এসের এখানে গুণফলটা পেয়ে গেলাম কিন্তু এটা। আচ্ছা, প্রথমে যে 2 মোলার দ্রবণটা ছিল সেই ক্ষেত্রে আমার আয়তন এবং গাঢ়ত্বের গুণফল কত ছিল দেখো, তাহলে 2 ইন্টু V1। দ্বিতীয় দ্রবণের ক্ষেত্রে আয়তন এবং গাঢ়ত্বের গুণফল কত ছিল, 6 ইন্টু V2। তাহলে এই যে যোগফলটা এবং এখানে যে আমি BS1টা পাচ্ছি, এই গুণফল তাহলে অবশ্যই কী হবে, এই দ্রবণটার যোগফল, দুটো দ্রবণের যোগফল V1S1 ভ্যালুর, আর এই ক্ষেত্রে V1 এবং গাঢ়ত্ব এবং আয়তনের গুণফল সমান হবে। তার মানে আমি লিখতে পারি কি, তাহলে 3 ইন্টু V1 প্লাস V2 সমানই তাহলে লিখতে পারি 2V1 প্লাস 6V2, বা এখান থেকে কী লিখতে পারি, এটা গুণ করে দাও, তাহলে 3V1 প্লাস 3V2 সমানে পেয়ে যাচ্ছি দেখো 2V1 প্লাস 6V2। V2টাকে এই পাশে নিয়ে চলে আসলাম, V1টাকে এই পাশে নিয়ে চলে যাচ্ছি, সরি V1টাকে এই পাশে নিয়ে চলে যাচ্ছি, V2টাকে এখানে, V1টাকে এই পাশে নিয়ে চলে গেলে এখানে 3V1 এখানে 2V1, তাহলে এখানে পড়ে থাকলো V1, V2টাকে এই পাশে নিয়ে চলে গেলাম, তাহলে এখানে 6V2 মাইনাস 3V2 মানে পড়ে থাকছে 3V2। তাহলে এক্ষেত্রে V1 বাই V2 সমানে কী পাচ্ছি দেখো, তাহলে এক্ষেত্রে V1 বাই V2 সমানে পাচ্ছি 3/1, তাহলে V1, তাহলে অতএব আয়তনের অনুপাত কত হবে, তাহলে V1 সমানে 3:1, তাহলে 3:1 হবে। তাহলে এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কি, তাহলে C 3:1, তাহলে C এখানে হয়ে যাবে রাইট অ্যান্সার। 38 কী দেওয়া আছে, নেক্সট কোশ্চেন কী দেওয়া আছে দেখো, যখন 25 ml 0.1 মোলার নাইট্রিক অ্যাসিড দ্রবণ NaOH দ্রবণ দ্বারা সম্পূর্ণরূপে প্রশমিত হয় তখন উৎপন্ন জলের মোল সংখ্যা কত হবে। দেখো খুব সহজ অঙ্ক, দেখো এটা অনেকে জটিলভাবে কোন কোশ্চেনটা ছেড়ে দিয়েছে, দেখো কোশ্চেনটা কোনো জটিল নেই, দেখো কোশ্চেনটা কিন্তু কোনো জটিল নেই, ঠিক আছে। কি বলা আছে দেখো, পঁচিশ ml 0.1 মোলার নাইট্রিক অ্যাসিডের সঙ্গে, তাহলে রিয়াকশনটাকে দেখে নাও, এখানে কি হয়েছে, নাইট্রিক অ্যাসিডের সঙ্গে আমার রিয়াকশন করিয়েছে কাকে, NaOH-কে। তাহলে অ্যাসিডের সঙ্গে ক্ষারের বিক্রিয়া করে তাহলে কি তৈরি করছে, লবণ তৈরি করছে, NaNO3 সোডিয়াম নাইট্রেট লবণ উৎপন্ন করেছে প্লাস জল উৎপন্ন করেছে। তাহলে এক্ষেত্রে সোডিয়াম নাইট্রিক অ্যাসিড কত মোল নেওয়া হয়েছিল না, 25 মোল নেওয়া ছিল এবং এর গাঢ়ত্ব বলা ছিল কত, 0.1 মোলার। তাহলে এক্ষেত্রে এর মিলিমোল সংখ্যাটা কত পাচ্ছি এখানে, এক্ষেত্রে মিলিমোল সংখ্যা, এক্ষেত্রে এর মিলিমোল সংখ্যাটা কত বেরোচ্ছে দেখো, এর গুণ করে দাও, তার মানে 2.5, তার মানে এর 2.5 তুল্যাঙ্ক NaOH-এর 2.5 তুল্যাঙ্ক রিয়াকশন করেছে কার সঙ্গে, সম্পূর্ণ প্রশমিত করেছে, মানে কি এরও 2.5 মিলিমোল সংখ্যা এর সঙ্গে রিয়াকশন করেছে। এই সোডিয়াম নাইট্রেটও দেখো তৈরি হয়েছে কি, তার মানে 2.5 মিলিমোল তৈরি হয়েছে এবং জলও তার মানে তৈরি হয়েছে কত, 2.5 মিলিমোল, তো মিলিমোল তৈরি হয়েছে। তাহলে এখানে আমাকে অ্যান্সার কী চেয়েছে দেখো, কত মোল জল তখন উৎপন্ন হয় যখন সম্পূর্ণ প্রশ্নে, তখন উৎপন্ন জলের মোল সংখ্যা কত হবে, মোল সংখ্যা বার করতে বলেছে। তাহলে এত মিলিমোল আমরা কি জানি, 1 মোল সমান 10 টু দি পাওয়ার -4 মিলিমোল হয়ে থাকে। 1 মোল সমানে হয়ে থাকে কি 10 টু দি পাওয়ার
এটা নয়, আমরা কি জানি না 1 মোল সমানে 1000 মিলিমোল, 1000 মিলিমোল, বা তার 1 মিলিমোল সমানে কি বলতে পারি, 1 মিলিমোল সমানে তাহলে মানে 10⁻³ মোল। তাহলে মিলিমোল 2.5 মিলিমোলটাকে আমি যদি তার মানে মোল সংখ্যায় নিয়ে চলে যাই, তার মানে এটা ইন্টু তার মানে 10⁻³ এত মোল। তাহলে এটাকে গুণটা করলে আমার অ্যান্সার আছে, এটা অ্যান্সার দেওয়া আছে দেখো, তাহলে অ্যান্সার দেওয়া আছে আমার অ্যান্সার বি হয়ে যাবে। তাহলে এখানে রাইট অ্যান্সার 2.5 ইন্টু 10⁻³ মিলিমোল। নেক্সট কোশ্চেন কী দেওয়া আছে দেখো, রিয়াকশান দেওয়া আছে একটা H2O3 2 মাইনাস প্লাস I2 সঙ্গে রিয়াকশন করে H4O6 2 মাইনাস প্লাস 2I মাইনাস উৎপন্ন করছে। তাই ইকুইভ্যালেন্ট ওয়েট আমাকে জানতে চেয়েছে সোডিয়াম থায়োসালফেট। সোডিয়াম থায়োসালফেটের রিয়াকশন এর ইকুইভ্যালেন্ট ওয়েট বা মলিকুলার ওয়েট দেওয়া আছে, এম দেওয়া আছে, আমাকে ইকুইভ্যালেন্ট ওয়েট বার করতে বলেছে, অর্থাৎ তুল্যাঙ্ক ভারটা আমাকে বাংলায় দেখো তুল্যাঙ্ক ভার আমাকে বার করতে বলা আছে কার, সোডিয়াম থায়োসালফেটের। এর আণবিক গুরুত্ব এম বলে দিয়েছে সোডিয়াম থায়োসালফেট যৌগটা, ঠিক আছে। তাহলে রিয়াকশানটা দিয়ে তাকাও একবার, তাহলে রিয়াকশানটা কী দেওয়া আছে, প্রক্রিয়াটিতে রিয়াকশানটা কী দেওয়া আছে, 2H2O3 2 মাইনাস প্লাস I2 রিয়াকশন করে তৈরি করছে H4O6 2 মাইনাস প্লাস 2I মাইনাস। তাহলে এক্ষেত্রে দেখো তো ইলেকট্রন সংখ্যার কি পরিবর্তন হচ্ছে, I2 0 থেকে 2I মাইনাস হয়েছে, তার মানে এখানে কি হচ্ছে ইলেকট্রন, তার মানে এখানে কি হয়েছে দুটো ইলেকট্রনের গ্রহণ হয়েছে। এক্ষেত্রে দেখো এস থেকে এখানে সালফারের জারণস্তর বার করে দেখো, এখানে সালফার কত জারণস্তর বেরোচ্ছে না 3 2 6, অক্সিজেনের যদি x ধরে নিই, সালফারের ধরে নিলাম এখানে জারণ সংখ্যা x, 2 ইন্টু এক্স প্লাস অক্সিজেনের তো -2 করে, -2 ইন্টু 3 সমানে -2, তাহলে 3 2 6 -6 -6 এদিকে যাওয়া মানে কী হয়ে যাচ্ছে +6, +6 থেকে -2 বাদ দিচ্ছে +4, তাহলে x সমানে পেয়ে যাচ্ছে এই ক্ষেত্রে জারণ সংখ্যা হয়ে যাচ্ছে +2। তাহলে এখানে জারণ সংখ্যা পেয়ে গেলাম +2। কীরকমভাবে এখানে সালফারের জারণ সংখ্যা বার করে কীরকম কাউন্টিং করে দেখো, এখানে জারণ সংখ্যা আসছে +3, তাহলে একটা সালফারের জন্য হচ্ছে জারণ সংখ্যার পরিবর্তন একটা, দুটোর জন্য তার মানে এখানে দুটো করে, তার মানে ইলেকট্রন এখানেও বর্জন হয়েছে দুটো ইলেকট্রন, তার মানে প্রদত্ত রাসায়নিক বিক্রিয়াতে ইলেকট্রন ইনভলভ হয়েছে কি দুটো ইলেকট্রন। তাহলে এখন তুল্যাঙ্ক ভার সমানে আমরা কি জানি, তুল্যাঙ্ক ভার ই কে দেওয়া হয়, ই সমানে আমরা জানি যে মলিকুলার ওয়েট বাই চেঞ্জ অফ ইলেকট্রন, নাম্বার অফ ইলেকট্রন ইনভলভ করেছে পদার্থ বিক্রিয়া, তাহলে বাই 2, তাহলে m/2, তার মানে অ্যান্সার এখানে বি হয়ে যাবে এখানে, তার মানে রাইট অ্যান্সার বুঝে গেছে। 40 কি নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, কি বলা আছে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং কন্টেন দ্য হাইস্ট নাম্বার অফ অ্যাটম, কোনটিতে সবথেকে বেশি সংখ্যক অ্যাটম রয়েছে। 1 গ্রাম কপার দেওয়া আছে, 1 গ্রাম Ag দেওয়া আছে, 1 গ্রাম Au দেওয়া আছে, 1 গ্রাম Zu দেওয়া আছে। এক্ষেত্রে দেখো সবথেকে কোনটার অ্যাটমিক ওয়েট কত, সবথেকে এগুলোর মধ্যে দেখো সবথেকে কিন্তু কম অ্যাটমিক নাম্বার কিন্তু বা কম মলিকুলার মাস কিন্তু কপারের রয়েছে, কপারের সবথেকে কিন্তু আণবিক ভরটা আমরা জানি সবথেকে কম, কপারের পরে রয়েছে Ag একই গ্রুপে রয়েছে কপারের, কপার এটা হচ্ছে তোমার রয়েছে তোমার কপার হচ্ছে এটা হচ্ছে তোমার দেখবে দীর্ঘ পর্যায় সারণী 11 নম্বর গ্রুপে এটির অবস্থান করেছে কপার। হ্যাঁ, সেক্ষেত্রে কী দেখবে প্রথম তৃতীয় পর্যায়ে রয়েছে কপার, তারপরে রয়েছে কি কপারের পরে রয়েছে Ag, তারপরে রয়েছে Au, তারপরেই দেখবে রয়েছে Zu নতুন মৌল, ঠিক আছে। তার মানে আণবিক ভর সবথেকে কম কার, কপারের, তারপরে এই আণবিক ভর আরও বেশি, আণবিক ভর আরও বেশি, তাহলে উপর থেকে নিচের দিকে জানি, তাহলে তো আণবিক ভর বাড়ছে, তাহলে কপারের ভর কম, তাহলে কি প্রত্যেকের মধ্যেই কত রয়েছে, 1 মোলের মধ্যে রয়েছে আমরা জানি অ্যাভোগাড্রো সংখ্যক, প্রত্যেকের 1 মোলের মধ্যে রয়েছে কি অ্যাভোগাড্রো সংখ্যক, এটাও 1 মোলের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক, এটাও 1 মোলের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক, এটাও 1 মোল, এটাও 1 মোলের মধ্যে। তাহলে এর 1 গ্রামে, কপারের 1 গ্রামে তার মানে সবথেকে কী রয়েছে বেশি পরমাণু রয়েছে, কপারের 1 গ্রামের মধ্যে তার মানে সবথেকে বেশি পরমাণু রয়েছে, তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে কিন্তু এটা। কী বললাম ব্যাপারটা বুঝতে পেরেছ, কপারের আণবিক ভর কম, ধরো আমি ধরে নিলাম যে ধরছি এটা 40, তো তাহলে কপারের আণবিক ভর অ্যাকচুয়ালি ভরগুলো হচ্ছে বৃদ্ধি পায় উপর থেকে নিচের দিকে আসলে, আমি ধরে নিলাম যে এটা x, কপারেরটা একটা 2x, একটা 3x, একটা 4x ধরে নিলাম এদের আণবিক ভরগুলো। তাহলে এক্সের মধ্যে রয়েছে আমার অ্যাভোগাড্রো সংখ্যক 6.022 × 10⁻23 সংখ্যক, 2x এর মধ্যেও একই রকম অ্যাভোগাড্রো সংখ্যক
3x এর মধ্যেও 4x এর মধ্যেও। আমাকে বার করতে বলেছি কি 1 গ্রাম, তাহলে এর 1 গ্রামে যতগুলো পরমাণু থাকবো এর 1 গ্রামে কি এতগুলো পরমাণু থাকবে, দেখো এর তো ভর বেশি, এর 2x এ রয়েছে এত গ্রাম, তার মানে এর কি রয়েছে অ্যাকচুয়ালি 1 গ্রামে এর পরমাণুর সংখ্যা কম রয়েছে, এর 1 গ্রামে আরও পরমাণুর সংখ্যা কম থাকবে। তারপরে এই সবথেকে শেষে রয়েছে দেখো ZU, এর 1 গ্রামে তাহলে সবথেকে কম সংখ্যক পরমাণু থাকবে, তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে এ। পরে নেক্সট কোশ্চেন দেখো 41 কি দেওয়া আছে, oxidation state of sulfur in sulfuric acid and per monosulfuric acid oxidation state of sulfur এর জারণ স্তর বার করতে বলেছে সালফিউরিক অ্যাসিড এবং পার অক্সো মোনোসালফিউরিক অ্যাসিড। তাহলে এই জন্য কিন্তু তোমাদেরকে স্ট্রাকচারটা কিন্তু ভালো করে জানতে হবে। তাহলে দেখো আমাদের স্ট্রাকচারটা যদি জানা থাকে তো বার করে নিতে পারবে। সালফিউরিক অ্যাসিড আর পার মোনোসালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিডের স্ট্রাকচার কি H2SO4 আর পার মোনোসালফিউরিক অ্যাসিড কি H2SO5 এবং স্ট্রাকচারগুলো, এটা কিন্তু যদি এইভাবে কাউন্টিং করে ভুলে যাবে, স্ট্রাকচার জানতে হবে। তাহলে অক্সিজেনের -2, অক্সিজেনের -2, হাইড্রোজেনের +1, অক্সিজেনের -2, হাইড্রোজেনের +1, অক্সিজেনের -2, তাহলে কত হচ্ছে দেখো টোটাল নেগেটিভ চার্জ 2 দিয়ে 4 দিয়ে 6 দিয়ে 8, তার থেকে দুটো বাদ যাচ্ছে প্লাস চার্জ, তার মানে পড়ে থাকছে সালফারের জারণ স্তর, তার মানে পাচ্ছি +6। H2SO5 এর স্ট্রাকচারটা কীরকম, H ডাবল বন্ড OH OH, সরি এটা ডাবল বন্ডও থাকে আর এখানে থাকে OOH, এই হচ্ছে পারক্সো মোনোসালফিউরিক অ্যাসিড, বা একে ক্যারোস অ্যাসিড বলা হয় থাকে, একে আরেক নামে ডাকা হয় ক্যারোস অ্যাসিড হিসেবে। তাহলে এই যে অক্সিজেন অক্সিজেন পারক্সো বন্ধন রয়েছে, এই পারক্সো বন্ধনের জন্য আমরা জানি অক্সিজেনের যোজ্যতা -1 করে হয়, হাইড্রোজেন তো +1, এক্ষেত্রে দেখো কোনো পারক্সো বন্ধন নেই, তাহলে এই অক্সিজেনটার -2, এই অক্সিজেনও কোনো পারক্সো বন্ধন নেই, এটারও -2, এটারও -2, এটার +1, তাহলে টোটাল নেগেটিভ চার্জ কতগুলো পাচ্ছি 2 দিয়ে 4 দিয়ে 6 7 8, টোটাল 8টা নেগেটিভ চার্জ। তাহলে কটা পজিটিভ চার্জ, দুটো পজিটিভ চার্জ, তার মানে -8 + 2 মানে -6, তাহলে -6কে প্রশমিত করার জন্য সালফারের মাত্রা তার মানে রয়েছে তার মানে +6, তার মানে উভয়েরই যোজ্যতা এই ক্ষেত্রে কত পাওয়া যাচ্ছে, তার মানে 6 করে, তাহলে এখানেও পেলাম 6 আর এখানেও তাহলে পাচ্ছি +6 করে। তাহলে রাইট অ্যান্সার কোনটা হবে, তাহলে দেখো এখানে তার মানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে 6 করে, কোনটাতে রয়েছে সি এখানে হয়ে যাচ্ছে, তার মানে রাইট অ্যান্সার। পরের কোশ্চেন দেখো 42তে কি রয়েছে, একটি ক্যাটায়নের অ্যামোনিয়াকের লবণ K4 FeCN এর হোল 6 যোগ করলে বাদামি চকলেট রঙের অধক্ষেপ উৎপন্ন হয়, ক্যাটায়নটি কি? তো আমরা জানি যে পটাশিয়াম ফেরোসায়ানাইডের সঙ্গে কপার 2+ আয়নের যদি রিয়াকশন করা হয়, এর সঙ্গে আমরা জানি যে এই রিয়াকশনে তোমরা জানো যে পটাশিয়াম ফেরোসায়ানাইড K4 FeCN তার হোল 6, প্র্যাকটিক্যাল এটা করানো হবে তোমাদের, প্র্যাকটিক্যাল ক্লাসে দেখবে করবে সবাই। এর সঙ্গে Cu2+ এর যদি রিয়াকশন করানো হয় তাহলে এটা তৈরি করে কি কিউপ্রিক ফেরোসালফেট, কিউপ্রিক ফেরোসায়ানাইড, কিউপ্রিক ফেরোসায়ানাইড, এটা পটাশিয়াম ফেরোসায়ানাইড ছিল, এখানে হয়ে যাবে কিউপ্রিক ফেরোসায়ানাইড, এই কমপ্লেক্সটা তৈরি করে, এটা কি চকলেট ব্রাউন কালার, চকলেট ব্রাউন কালার। তাহলে এটা চেয়েছে আমার অ্যান্সার, দেখো এটা অপশন কত নম্বর অপশানে রয়েছে, এটা আমার অপশানে রয়েছে, আমার অপশান এতে রয়েছে এটা অপশান, এটাই হবে আমার এখানে রাইট অ্যান্সার। দেখো এখানে কপার কিউপ্রিস রয়েছে, কিউপ্রাস রয়েছে, +1 জারণ স্তর রয়েছে, এটা কিন্তু নয়, Cu2+টা কিন্তু রিয়াকশানে অংশগ্রহণ করে। নেক্সট কোশ্চেন কি দেওয়া আছে দেখো 43-এ একটা রিয়াকশান দেওয়া আছে, কি রিয়াকশান বলা আছে না, Fe কপার 2+ আয়নের সঙ্গে রিয়াকশন করে Fe2+ আর Cu উৎপন্ন করেছে, পদার্থ বিক্রিয়াতে E0-র মান কিন্তু দেওয়া আছে 0.75, তাহলে এবং বলা আছে ইলেকট্রোড Cu থেকে Cu2+ এই জারণ বিভবের মান দেওয়া আছে এটা, তাহলে Fe2+ থেকে Fe তড়িৎদ্বারের বিজারণ বিভবের মান বার করতে হবে। তাহলে রিয়াকশানটা দেখো আমি লিখি, দেখো তার মানে আমার রিয়াকশানটা দেওয়া ছিল কি, দেখো রিয়াকশানটা দেওয়া ছিল Fe রিয়াকশান করছে Cu2+ এর সঙ্গে, দিয়ে রিয়াকশান করে Fe2+ তৈরি করেছে প্লাস Cu তৈরি করেছে, তাহলে পদার্থ বিক্রিয়াটাই দেখো এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া, হ্যাঁ এখানে রিডাকশান হচ্ছে, আর Fe থেকে Fe2+ এখানে দুটো ইলেকট্রনের বর্জন হয়েছে, তাহলে মানে এটা অক্সিডেশন হয়েছে, এটা অক্সিডেশন। তাহলে আমরা জানি এখন E0 শেল সমানে E0 অফ রিডাকশান মাইনাস E0 অফ অক্সিডেশন, ও অক্সের ভ্যালু। তাহলে দেখো ই অফ রিডাকশান পোটেনশিয়াল অর্থাৎ
Cu2+ থেকে Cuর বিজারণ বিভব দেখো কত দেওয়া আছে। দেখো এখানে যে মানগুলো সাপ্লাই করে দেওয়া আছে Cu থেকে Cu2+, এখানে দেখো যে মানটা দেওয়া আছে জারণ বিভব দেওয়া আছে, আমাদের এই মানগুলো কিন্তু সব রিডাকশন পোটেনশিয়াল, বিজারণ বিভবে মান লিখতে হবে। আমার কিন্তু মান দেওয়া আছে এটা জারণ বিভবে, Cu থেকে Cu2+-এর এটা জারণ বিক্রিয়ার মান দেওয়া আছে কিন্তু -0.34, কিন্তু আমার দরকার কিসে মান, বিজারণ বিভবে দরকার। এই যে ই অক্স আর ই রেড এই ভ্যালুগুলো কিন্তু অবশ্যই বারবার এগুলো কিন্তু মনে করিয়েছিলাম, এগুলো কিন্তু বিজারণ বিভব নির্দেশ করে। তাহলে এক্ষেত্রে আমি কি পেয়ে যাব, এটাকে যদি আমাকে রিডাকশনে লিখতে হয় তার মানে এটা সাইনটা শুধুমাত্র চেঞ্জ হয়ে যায়। আমরা জানি যে ই অফ অক্স সমানই হয়ে থাকে -ই অফ রেড, তাহলে জাস্ট সাইনটা চেঞ্জ করে দাও, তাহলে এখানে হয়ে যাবে 0.34 মাইনাস ই অফ অক্সিডেশন জারণ বিক্রিয়ার বিজারণ বিভব। ই সেলের মানটাও দেওয়া আছে, দেখো ই সেলের মান দেওয়া আছে 0.75, তাহলে বা এখান থেকে ই অফ অক্সটা ভ্যালু পেয়ে যাচ্ছি 0.34 মাইনাস 0.75, এই বিয়োগটা করো, তাহলে বিয়োগটা করলে পেয়ে যাচ্ছি দেখো -0.41 ভোল্ট। তাহলে কোন অপশানটা দেখো -0.41 ভোল্ট, -0.41 ভোল্ট, তার মানে পেয়ে যাচ্ছে অপশান সি, ডি অপশান সি, দেখো ডি কিন্তু নয়, অপশান সি। পরে নেক্সট কোশ্চেন কি আছে দেখো, নেক্সট কোশ্চেন কি রয়েছে দেখো 44-এর কোশ্চেনটা দেখো। তিনটে লবণ দেওয়া আছে mx, m2x, m3x, লবণগুলোর দাব্যতা গুণফল যথাক্রমে দেওয়া আছে, এর তো তিনটে দাব্যতা গুণফল দেওয়া আছে, তাহলে ওই সময় তো লবণগুলির দাব্যতা সঠিক ক্রম আমাকে জানতে চাওয়া হয়েছে। দেখো খুবই সহজ অঙ্ক, এই কোশ্চেনটা তোমাদের এই বছরই পড়েছে WBJE ওয়েস্ট বেঙ্গল যেই কোশ্চেনে, ঠিক এই কোশ্চেনটি এসেছে, এই কোশ্চেনটি এসেছে যারা যারা পরীক্ষা দিয়েছো WBJE তারা নিশ্চয়ই কমন কোশ্চেন পেয়েছো। হ্যাঁ, কোশ্চেনটা করতে হয়নি, দেখো আমি এখানে করে দেখিয়ে দিচ্ছি তাও একবার কি হয়েছে দেখো। তাহলে 44-এর কোশ্চেনটা তো, তাহলে কী কী লবণ দেখো, একটা mx, তাহলে এই লবণটা যখন ডিসোসিয়েট করে তাহলে কি তৈরি করে m++ x-, আমি যদি ধরে নিই লবণটার দাব্যতা s, তাহলে s তৈরি হবে। তাহলে এখন সলিবিলিটি প্রোডাক্ট KSP দাব্যতা গুণফল সমান কি জানি s × s, বা এটার সমান s স্কোয়ার, বা s সমান কি হয়ে যাবে √of KSP। তাহলে KSPর ভ্যালু দেওয়া আছে, প্রথম লবণটার KSP দেওয়া আছে দেখো 4 × 10⁻⁻10, তাহলে বসিয়ে দাও 4 × 10⁻⁻8, সরি 4 × 10⁻, তার হোল টু দি পাওয়ার 1-এর 2 রুট, মানে তাহলে এটা যদি রুট করে দিই তাহলে 4-এর রুট 2 হয়ে যাবে, আর 8-এর যদি রুট করা হয় তাহলে 1/4 হয়ে গেল, তাহলে এই ভ্যালুটা পেলাম। আর কি লবণ দেওয়া আছে দেখো mx2 লবণ দেওয়া আছে, এটা যদি ডিসোসিয়েট করে কি তৈরি করবে m2+ x2 মাইনাস তৈরি করবে, সরি 2x মাইনাস, এই দাব্যতা ধরো s, এটাও s, তাহলে এটা দ্বিগুণ 2s, তাহলে KSP এখানে সলিবিলিটি প্রোডাক্ট KSP সমানে কী পাচ্ছি, তাহলে s × 2s, তার এই ক্ষেত্রে এটা তার বর্গ হয়ে যাচ্ছে, তাহলে এটা কি হয়ে যাচ্ছে s × তাহলে 2 দিয়ে 4 4x², তার মানে পাচ্ছি দেখো 4s³ হয়ে গেল KSPর ভ্যালু। তাহলে KSPর ভ্যালু আমার দেওয়া আছে দেখো এই ক্ষেত্রে দ্বিতীয় লবণটার KSPর ভ্যালু দেওয়া আছে 3.2 × 10⁻⁻14, তার মানে মানটা বসিয়ে দিচ্ছি 4s³ সমানই 3.2 × 10⁻⁻14, বা এখান থেকে s³ সমানে পেয়ে যাচ্ছি কি, আচ্ছা 10 মিনিটে তুলে এখানে একটা পয়েন্ট বাড়িয়ে দাও, 32 × 10⁻⁻15 করে দিলাম, তাহলে বাই 4 হয়ে গেল, 4 8 তে 32 হয়ে গেল, তাহলে 8 × 10⁻⁻15 পেয়েছি s³ সমানে, তাহলে বা এখান থেকে s সমানে কী বেরোবে, তার কিউব রুট করে দাও, তাহলে 8-এর কিউব রুট মানে 2⁻3, মানে এখানে 2 হয়ে গেল, ইন্টু 15কে ভাগ করলে 1-এর 3 দিয়ে ভাগ করলে 3 5 15, 10⁻⁻5 পেয়ে গেল, তাহলে এই হচ্ছে সলিবিলিটি প্রোডাক্ট বেরোলো। আরেকটা কী ছিল দেখো, আরেকটা যেটা ছিল সল্ট সেটা হচ্ছে m3x, করি দেখো, তাহলে m3x যখন ডিসোসিয়েট করে ভেঙে যায় কি তৈরি করবে 3m+ x3 মাইনাস, তাহলে এর যদি দাব্যতা s হয় তাহলে এটা 3s, তাহলে সলিবিলিটি প্রোডাক্ট KSP সমান আমি জানি, তাহলে 3s তার কিউব ইন্টু s, তাহলে 3 × 9, 9 × 3 27, s³ ইন্টু s, তাহলে ভ্যালু করতে পারছি দেখো 27 s⁴, এটাই KSPর ভ্যালু পেলাম।
কেএসপি এর ভ্যালুটা দেওয়া আছে, কেএসপির মান দেওয়া আছে, দেখো কেএসপির মান দেওয়া আছে 2.7 ইন্টু 10⁻⁻15। আচ্ছা 2.7টাকে দশমিকটা তোলার জন্য আমি কিন্তু একটা এখানে ভাগ করে দিলাম, তাহলে 27 ইন্টু 10⁻⁻16 লিখতে পারি। তাহলে 27 এখানে কেটে দাও, তাহলে s⁴ সমানে পেয়ে যাচ্ছি 10⁻⁻16। 10⁻16 মানে সেটা 4 স্কোয়ার, তাহলে এস সমানে তাহলে পেয়ে যাচ্ছি 4 ইন্টু 4 16 মানে 4 ইন্টু 4, তাহলে 4 দিয়ে ভাগ করলে 4 4 16 10⁻⁻4। তাহলে তিনটা ভ্যালু পেয়ে গেলাম। তাহলে তিনটা ভ্যালু দেখেই বুঝতে পারছো এখানে 2k প্রথম যে ভ্যালুটা পাচ্ছি এখানে 2k, কিন্তু তার মানে এই ভ্যালুটা মানে কি 2/1 গায়ে 4টা শূন্য, এখানে 2/, কিন্তু 1 গায়ে 5টা শূন্য, এখানে 1/1 গায়ে 4টা শূন্য। তাহলে এই সংখ্যাটা এবং এই সংখ্যার মধ্যে কোনটা বড় সংখ্যা? তাহলে নিশ্চয়ই এখানেও 10,000 দিয়ে ভাগ করা হচ্ছে 2কে, এখানে 10,000 দিয়ে 1কে ভাগ করছি, তার মানে এই সংখ্যাটা তার মানে কি বড় সংখ্যা। তারপরে এখানে কি, এখানে হচ্ছে 2কে, এখানে 2কে আমি কিন্তু 2 এর গায়ে কত আছে দেখো 2/4, 5টা শূন্য আছে, 1 ও 10 শত 1000, 100,000 দিয়ে ভাগ করছি, এখানে কিন্তু আমি 100,000 দিয়ে ভাগ করছি, কারণ এই ভ্যালুটা হবে সব থেকে কম, তাই না? এই ভ্যালুটা হবে সব থেকে কম, কোনটা মানে mx2 এর দাব্যতা হবে তার মানে সব থেকে কম। তারপরে হবে কোনটা? তারপরে হবে এটা m3xটা, তারপরে হবে এটা mxটা। তাহলে কোন অপশনটা আছে দেখো, এটা এরকম অপশন, তাহলে কোনটা আছে দেখো mx, m3x, m2x, তাহলে অপশন ডি হবে এখানের রাইট অ্যান্সার, অপশন ডি এখানের রাইট অ্যান্সার। নেক্সট কি কোশ্চেন দেওয়া আছে দেখো 45টা, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাকোয়া সলিউশন বয়েলস অ্যাট এ লোয়েস্ট টেম্পারেচার, নিচে জলীয় দ্রবণগুলি কোনটি সর্বাপেক্ষা নিম্ন তাপমাত্রায় স্ফুটিত হবে। কী কী দেওয়া আছে দেখো, আমরা জানি যে স্ফুটনাঙ্কের উন্নয়ন একটি কলিগেটিভ প্রপার্টি, সংখ্যাগত ধর্ম, কণার সংখ্যার উপরে দ্রবণের গাঢ়ত্ব কিন্তু ডিপেন্ড করে, কণার সংখ্যার উপরে এদের স্ফুটনাঙ্ক নির্ভর করে, কণার সংখ্যা যত বেড়ে যায় স্ফুটনাঙ্ক তত বৃদ্ধি পায়। তাহলে NaCl তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, ক্যালসিয়াম নাইট্রেট এটাও তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, সোডিয়াম সালফেট এটাও তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তাহলে এরা জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে তাহলে এই বিয়োজিত আয়ন সংখ্যা বেড়ে যাবে, তাহলে এখানে 2Na প্লাস প্লাস এসব 2 মাইনাস, অর্থাৎ আয়ন সংখ্যা এখানে 3টে হয়ে যাবে, Na প্লাস প্লাস Cl মাইনাস আয়ন সংখ্যা এখানে দ্বিগুণ হয়ে যাবে, এখানে Ca2 প্লাস প্লাস 2NO3 মাইনাস, এখানে আয়ন সংখ্যা 3টে হয়ে যাবে, মানে গাঢ়ত্ব 3 গুণ হয়ে গেল। তাহলে গ্লুকোজটা দেখো, গ্লুকোজে কী হচ্ছে, গ্লুকোজ তো অবিয়োজিত তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ, বিয়োজন ঘটে না, তাহলে এই গাঢ়ত্ব সব থেকে কম থাকবে, তার মানে এই দ্রবণটির স্ফুটনাঙ্ক সব থেকে কম হবে, অপশন এ হবে এখানে রাইট অ্যান্সার। আর কি রয়েছে দেখো 46 দেখো, শেপ জানতে চাওয়া হয়েছে আমাকে, ClF3 শেপ জানতে চাওয়া হয়েছে, দেখো ClF3, তাহলে হাইব্রিড অরবিটালের সংখ্যাটা ক্যালকুলেট করে নিই, ClF3তে আমি হাইব্রিড অরবিটালের সংখ্যাটা ক্যালকুলেট করে নিচ্ছি। দেখো কত নম্বরের কোশ্চেন ছিল এটা, 46, ClF3, তাহলে হাইব্রিড অরবিটালের সংখ্যা H সমান কি জানি আমি, হাফ ইন্টু কেন্দ্রীয় পরমাণু যোজ্যতা কক্ষে ইলেকট্রনের সংখ্যা, কোরিন জানি এটা 7, যোজ্যতা কক্ষে ইলেকট্রন রয়েছে 7টা, প্লাস একযোজী পরমাণুর সংখ্যা, একযোজী পরমাণু ফ্লুরিন, একযোজী পরমাণু 3টা, মাইনাস অফ ক্যাটায়ন নেই, প্লাস অফ এনায়নও যৌগটার মধ্যে নেই, 7 3 10/2 মানে 5, আমরা জানি হাইব্রিড অরবিটালের সংখ্যা 5 মানে সেটি হচ্ছে sp3d অরবিটাল। নিঃসঙ্গ ইলেকট্রন যে লোন পেয়ার এখানে কটা রয়েছে দেখো, লোন পেয়ার সমানে কি জানি হাইব্রিড অরবিটালের সংখ্যা মাইনাস অফ একযোজী, মাইনাস অফ দ্বিযোজী, দ্বিযোজী পরমাণু নেই তাই 0, 5 - 3 মানে 2, দুটো নিঃসঙ্গ ইলেকট্রন রয়েছে sp3d। তাহলে স্ট্রাকচার কি, ট্রাইগোনাল বাইপিরামিডাল, এখানে কেন্দ্রীয় পরমাণু রয়েছে, হ্যাঁ। তাহলে আমরা জানি তো ইকুইটোরিয়াল পজিশনে এক্ষেত্রে টিপিপি জিওমেট্রিতে ইকুইটোরিয়াল পজিশনে লোন পেয়ার এক্সিস্ট করে ডিউ টু অ্যাভয়েড স্টেরিক রিপালশন বল এক্ষেত্রে সবথেকে কম হয়ে থাকে। তাহলে এখানে একটা Cl রয়েছে, সরি এখানে একটা F রয়েছে, এখানে একটা F রয়েছে, এখানে একটা F রয়েছে। তাহলে শেপ মানে আমাকে লোন পেয়ারগুলো বাদ দিয়ে কি দেখা যাচ্ছে সেটাই হচ্ছে শেপ, তাহলে লোন পেয়ারগুলো কি বাদ দিয়ে দাও, তাহলে এটা কি শেপ দেখা যাচ্ছে দেখো, টি শেপ, তাহলে শেপ হয়ে যাবে যৌগটা টি শেপ। তাহলে অ্যান্সার দেখো টি শেপ কোথায় রয়েছে, সেটা হবে রাইট অ্যান্সার, তাহলে টি শেপ অপশন এ রয়েছে, টি শেপ রাইট অ্যান্সার। পরেরটা কি বলেছে দেখো, ভূমিস্তরে অবস্থিত পটাশিয়াম পরমাণু থেকে সর্বাধিক সহজে অপসারণযোগ্য ইলেকট্রনটির সঠিক কোয়ান্টাম সংখ্যা সেট আমাকে জানতে চাওয়া হয়েছে। ভূমিস্তরে অবস্থিত পটাশিয়াম পরমাণু থেকে সর্বাধিক সহজে অপসারণযোগ্য ইলেকট্রনটির সঠিক কোয়ান্টাম সংখ্যা। তা আমি জানি তো পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসটা যদি দেখাই দেখো, পটাশিয়াম ইলেকট্রন বিন্যাসটা যদি দেখাই দেখো কী পাচ্ছি, পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস, পটাশিয়ামে জানি পারমাণবিক সংখ্যা 19, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6,
4s1। এটা দেখো পটাশিয়াম ইলেকট্রন গণবে। তাহলে সর্বশেষ কক্ষপথে সর্বশেষ ইলেকট্রন কোনটা? এই ইলেকট্রনটা সবচেয়ে বাইরের কক্ষপথে রয়েছে, নিউক্লিয়াস দ্বারা সবথেকে দুর্বলভাবে আবদ্ধ। এই ইলেকট্রনটাকে আমরা সবথেকে সহজেই আমরা কি করতে পারি না, এখান থেকে বের করে নিয়ে আসতে পারি। তাহলে এই ইলেকট্রনটার আমাকে কোয়ান্টাম সংখ্যা বার করতে হবে। তাহলে এই যে এনটা, এটা কি মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান নির্দেশ করে, n=4। হ্যাঁ, তাহলে কোন অরবিটালে? এস অরবিটালে অবস্থান করেছে। এস এর জন্য আমি জানি এল গৌণ কোয়ান্টাম সংখ্যার ভ্যালু এস এর জন্য 0 হয়ে থাকে। এম, তাহলে এল এর ভ্যালু 0 মানে এম এর ভ্যালু 0। এস স্পিন কোয়ান্টাম সংখ্যা এস, তাহলে কী হয়ে যাবে? +7। আরেকটার জন্য হয় -, একটা ইলেকট্রন রয়েছে তার মানে +7। তাহলে কোন অপশানে রয়েছে? অপশান কোনটা রয়েছে দেখো এটা, তাহলে এরকম অপশান রয়েছে কোনটা দেখো। তাহলে কী বেরোলো আমার? n=4, l=0, n=4, l=0, m=l, s=+। তাহলে অপশান বি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। পরের কোশ্চেন দেওয়া আছে কি দেখো, হলুদ রঙের কমেট দ্রবণে কী দ্রবণ যোগ করলে কমলা রঙের ডাইক্রোমেট তৈরি হয়? হ্যাঁ, খুব ইন্টারেস্টিং, খুব ভালো কোশ্চেন দেখো। এটি একটি হলুদ রঙের ক্রোমেটের সঙ্গে, ক্রোমেট দেখো সংকেত কী দেখো। তাহলে কোশ্চেন নাম্বার 48, KCrO4। এটা হচ্ছে ক্রোমেট আর ডাইক্রোমেট ইকুইলিব্রিয়ামে এক্সিস্ট করে অ্যাসিডিক মিডিয়াম এবং বেসিক মিডিয়ামে উপস্থিতিতে আর একটা ইকুইলিব্রিয়াম অবস্থা অর্জন করে কি? ক্রোমেটের সঙ্গে ডাইক্রোমেট K2Cr2O7। এর হচ্ছে কালার ইয়েলো আর ডাইক্রোমেটের কালার হচ্ছে অরেঞ্জ। ডাইক্রোমেটের কালার হচ্ছে কমলা রঙের অরেঞ্জ কালার, ঠিক আছে। তো এটা কি কার উপস্থিত হয়ে থাকে না, অ্যাসিড মিডিয়ামের উপস্থিত হয়ে থাকে আর ক্ষারীয় মাধ্যমও হয়ে থাকে। এবং এটি একটি ইকুইলিব্রিয়াম, এটি একটি র্যাডক্স রিয়াকশান। হ্যাঁ, এক্ষেত্রেও +6 ওয়ের, এক্ষেত্রেও ক্রোমিয়ামের দেখানো বেরোচ্ছে +6 চারণ স্তর। তাহলে এক্ষেত্রে দেখা গেছে না অরেঞ্জ কালারটা প্রিডমিনেট করে, এটা অ্যাসিডিক মিডিয়াম। এটা হচ্ছে অ্যাসিডিক মিডিয়ামে দেখা গেছে কি না অরেঞ্জ কালার প্রিডমিনেট করে, আর বেসিক মিডিয়ামে ক্ষারীয় মিডিয়ামে রয়েছে ইয়েলো কালার। তাহলে তোমাকে এখানে কোশ্চেনে যাওয়া ছিল দেখো কমলা রঙের ডাইক্রোমেট তৈরি হয়, তাহলে কমলা রঙ পাওয়া যাচ্ছে মানে তোমাকে সেটা অ্যাসিড মিডিয়ামে করতে হবে। তাহলে এখানে অপশন সি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। 49-এর কী কোশ্চেন দেওয়া আছে দেখো, নিম্নলিখিত পদার্থের মধ্যে কোনটি চৌম্বক ভ্রামক সর্বাধিক বলতে বলেছে। চৌম্বক ভ্রামক কিসের উপর ডিপেন্ড করে না, নাম্বার অফ অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা। দ্রবণের মধ্যে যত অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা বেশি হয়, নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন যত বেশি থাকে, তার চৌম্বক ভ্রামক তত বেশি হয়ে থাকে। তাহলে এখানে যে অপশানগুলো দেওয়া আছে সেক্ষেত্রে দেখো যদি, তাহলে দেখো সেক্ষেত্রে কী পাই আমি দেখো। তাহলে প্রথম অপশানটা যেটা দেওয়া আছে 49-এর প্রথম অপশানটা যেটা দেওয়া আছে, কী দেওয়া আছে দেখো, FeCN হোল 6 4-। তাহলে এখানে CN জানি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। আচ্ছা, এখানে Fe কত চার্জ রয়েছে, এখানে 4 বাইরে মাইনাস চার্জ রয়েছে, 4 বাইরের চার্জ মানে CN তো -1 করে, তার মানে এটা রয়েছে, তার মানে আমার +2 করে, +2 চার্জ রয়েছে এখানে Fe। পরের যে যৌগটা FeCN হোল 6 3- রয়েছে দেখো, তার মানে এখানে Fe আমার +3 চার্জ রয়েছে। এটাও স্ট্রং ফিল্ড লিগ্যান্ড সায়ানাইড, এখানেও সায়ানাইড স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। এখানে Fe +3 চার্জ রয়েছে, এখানে Fe +2 চার্জ রয়েছে। তাহলে এটা অক্টাহাইড্রাল কমপ্লেক্সে এটা জানি আমরা T2G সেট, এটা ইজি সেট, এটা অক্টাহাইড্রাল কমপ্লেক্স T2G সেট, ইজি সেট, এটা T2G সেট, ইজি সেট তোমাদের এটা। তাহলে টোটাল ইলেকট্রন কটা রয়েছে, এটা হচ্ছে কত সিস্টেম দেখলাম, Fe2+ মানে D6 সিস্টেম, Fe3+ মানে D5 সিস্টেম। তাহলে D6 সিস্টেম ইলেকট্রন লো স্পিন কমপ্লেক্স, তাহলে D6 লো স্পিন, এটাও D5 লো স্পিন। তাহলে কী হবে ইলেকট্রনগুলো 1 2 3 4 5 6 নাম্বার অফ অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা n=0 বেরোচ্ছে। তাহলে এক্ষেত্রে করো দেখো 1 2 3 4 5, এক্ষেত্রে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা n=1। আর দুটো অপশন কি রয়েছে দেখো, FeH2O তার হোল 6 2+ রয়েছে, এখানে 2+ রয়েছে মানে এখানেও Feটা 2+ রয়েছে, কারণ H2 তো অপসম লিগ্যান্ড, H2 অপসম লিগ্যান্ড। তাহলে এই ক্ষেত্রে এটা H2 কিন্তু উইক ফিল্ড লিগ্যান্ড, এটা কি উইক ফিল্ড লিগ্যান্ড। তাহলে এক্ষেত্রে কি তৈরি হবে, এক্ষেত্রে হাই স্পিন কমপ্লেক্স তৈরি হবে, এখানে যে অক্টাহাইড্রাল কমপ্লেক্সটা তৈরি হবে সেটা কি হবে, হাই স্পিন তৈরি হবে। Fe2+, এটা D6 সিস্টেম, তাহলে D6 হাই স্পিন। ইলেকট্রন কিভাবে পূর্ণ হবে 1 2 3 4 5 6, তাহলে অযুগ্ম ইলেকট্রন কটা পেলাম দেখো 1 2 3 4, তাহলে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা এখানে বেরোচ্ছে n=4। আরেকটা যেটা যৌগ দেওয়া আছে দেখো FeH2 হোল 6 3+,
FeH2O6, বাইরে দেওয়া আছে 3+, তাহলে এটা 3+ রয়েছে, মানে এটা D5 সিস্টেম, H2O মানে উইক ফিল্ড লিগ্যান্ড, লো স্পিন কমপ্লেক্স, সরি হাই স্পিন, উইক ফিল্ড লিগ্যান্ড হাই স্পিন কমপ্লেক্স। 1 2 3 4 5টা ইলেকট্রন D5 সিস্টেম, তাহলে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা এখানে সব থেকে বেশি 5টা, তাই এটাতেই হবে কি চৌম্বক ভ্রামক সব থেকে বেশি হবে। আমরা জানি চৌম্বক ভ্রামক মিউ সমানে হয়ে থাকে √n × n+2, √n × n+2, অর্থাৎ n হচ্ছে নাম্বার অফ অযুগ্ম ইলেকট্রন, আনপেয়ার্ড ইলেকট্রন যত বেশি হবে তত চৌম্বক ভ্রামক বেশি হবে। তারপর শেষ কোশ্চেনটা কি দেওয়া আছে দেখো, 2 gaseous element belongs to the same group in the periodic table, the relatively বাংলায় পড়ছে। দেখো দুটি গ্যাসীয় পদার্থ পর্যায় সারণীর একই গ্রুপে অবস্থান করে, অপেক্ষাকৃত ভারী পদার্থটির ক্ষেত্রে ইলেকট্রন গ্রহণের এনথালপির মান কিন্তু অধিক ঋণাত্মক, ভারী পদার্থটির ইলেকট্রন গ্রহণের এনথালপি অধিক ঋণাত্মক, কিন্তু অপেক্ষাকৃত হালকা পদার্থটির তড়িৎ ঋণাত্মকতা বেশি। আমরা তো জানি যে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের ক্ষেত্রে একমাত্র ফ্লুরিনের তড়িৎ ঋণাত্মকতাই সব থেকে বেশি হয়, আর ফ্লুরিন অপেক্ষা ক্লোরিন নিচে রয়েছে, ফ্লুরিন অপেক্ষা ক্লোরিন নিচে থাকা সত্ত্বেও ক্লোরিনের ইলেকট্রন গ্রহণ এনথালপি দেখা গেছে বেশি হয়। তার মানে এই ক্ষেত্রে যে দুটো মৌলের কথা বলা হয়েছে, একজন হচ্ছে ফ্লুরিন আর একজন হচ্ছে ক্লোরিন, তাহলে অপেক্ষাকৃত ভারী পদার্থটি হচ্ছে ক্লোরিন, আর হালকা পদার্থটি যার তড়িৎ ঋণাত্মকতা বেশি সেটা হলো ফ্লুরিন। তাহলে অপশান এখানে এ হবে এখানে রাইট অ্যান্সার। ঠিক আছে, ওটা বোঝা গেছে। এই ছিল তোমাদের কালকের পুরো যে জেনভা কোশ্চেনের সলিউশন, সমস্ত সলিউশনগুলো বলে দেওয়া হলো। ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।